প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা গ্রিন কেমিস্ট্রি এবং অ্যাটম ইকোনমি এবং পরবর্তী সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একমুখী এবং উভমুখী বিক্রিয়া এবং পরবর্তীতে বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা জানি সবাই মোটামুটি, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া মাধ্যমে উপস্থিত বিক্রিয়ক অণুসমূহ নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা সংঘর্ষ করে সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়ে যায় তাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। এবং একমুখী বিক্রিয়া উপস্থাপনের সময় আমরা এরকম একমুখী তীর চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ বাম থেকে ডান দিকে। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে এখানে মিথেনের দহন ঘটানো হয়েছে অক্সিজেনের উপস্থিতিতে এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটি হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া তাহলে দুটো শর্ত দেখে নিই। প্রথমটি হচ্ছে পাত্র অবশ্যই খোলা রাখতে হবে। এর কারণটা কি, যদি কোনো একটি বিক্রিয়া মাধ্যমে গ্যাস উৎপন্ন হয় এবং আমি যদি পাত্রে ঢাকনা দিয়ে রাখি, সেক্ষেত্রে সেটি উভমুখী বিক্রিয়া, মানে উল্টা রিয়েকশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি পাত্রের ঢাকনা না দিই, অর্থাৎ পাত্রটা খোলা রাখি, সেক্ষেত্রে উৎপন্ন গ্যাসটা কি অটোমেটিক্যালি উড়ে চলে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি উভমুখী হওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়টি হচ্ছে বিক্রিয়ার স্থলে উৎপাদসমূহকে অধক্ষিপ্ত হতে হবে। এখানেও একই ব্যাখ্যা যে অধক্ষিপ্ত না হলে আবার উভমুখী বিক্রিয়া হয়ে যেতে পারে। সেজন্য আমরা খেয়াল করব যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার স্থলে উৎপাদসমূহ অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাব উভমুখী বিক্রিয়ায়। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটাও দেখে নেই। আবার সংজ্ঞাটা পূর্বেরটার সাথে একটু ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে যে এখানে উৎপাদগুলো উৎপন্ন হওয়ার পরে উৎপাদ পুনরায় আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে সাধারণ বিক্রিয়ক অণু উৎপন্ন করবে। দ্যাট মিন্স একটা রিভার্স বিক্রিয়া হবে, একটা বিপরীতমুখী বিক্রিয়া হবে। তাহলে যে বিক্রিয়া একই সাথে সম্মুখ ও বিপরীতমুখী বিক্রিয়া হচ্ছে তাকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই। এবং দেখো আমি ডান পাশে লিখে দিয়েছি এটা হচ্ছে বদ্ধ পাত্রে। এর কারণটা কি, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমি যদি খোলা পাত্রে রাখতাম, গ্যাসটা উড়ে চলে যেত, অর্থাৎ বিপরীতমুখী যে বিক্রিয়াটা, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতো না। তাহলে বদ্ধপাত্র দেওয়ার কারণে কি হলো, যে এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তারা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট বানিয়ে ফেলছে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়া দুটোই সংঘটিত হচ্ছে এবং এটাকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। খেয়াল করব উভমুখী বিক্রিয়া আমরা যাতে উভমুখী চিহ্নটা দিতে না ভুলি। উভমুখী বিক্রিয়া শর্ত হচ্ছে আবদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে এখানে অধক্ষেপ পড়বে না, কারণ অধক্ষেপ পড়ে গেলে তো বিক্রিয়াটা একমুখী হয়ে গেল, বিপরীতমুখী বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা থাকেই না, সেজন্য উভমুখী বিক্রিয়া অধক্ষেপ পড়বে না। এবার সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে একমুখী থেকে উভমুখী বিক্রিয়া কিভাবে বানানো যায়, অথবা উভমুখী বিক্রিয়াকে আমি একমুখী কিভাবে বানাতে পারি। প্রথমে আমি কখন কোনো একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বানাবো, কোনো কঠিন বা তরল বিক্রিয়কের উৎপাদসমূহের মধ্যে কোনো একটি উৎপাদ যদি গ্যাসীয় হয়, তাহলে সে সকল বিক্রিয়া খোলা পাত্রে সংগঠিত করলে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হবে। অর্থাৎ উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়া বানাতে গেলে আমি বিক্রিয়াটা খোলা পাত্রে সংগঠন করব। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, উভমুখী চিহ্ন, বদ্ধপাত্র। যখনই এটা আমি খোলা পাত্রে নিয়ে গেলাম তখন কি বিক্রিয়াটা একমুখী হয়ে গেল। তাহলে এই টপিকটার মূল হেডিংটা হবে আসলে যে উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়া বানানোর কৌশল বা পদ্ধতি। অধক্ষেপণ, তাহলে আমি উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি অধক্ষেপণের সাহায্যে। কীরকম, যে এখানে আমি দেখতে পাচ্ছি বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একটা সম্পৃক্ত দ্রবণ। এখানে যদি আমি সিলভার নাইট্রেট দিয়ে দিই, তাহলে সে সিলভারের এখানে নাইট্রেট আয়নটা সোডিয়ামের সাথে বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট এবং সিলভার আয়নটা ক্লোরিনের সাথে বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড উৎপন্ন করে, আর সিলভার ক্লোরাইডটা এখানে অধক্ষেপ পড়ে যায়, আর অধক্ষেপ পড়ে গেলেই আমার বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। 3 নম্বরে উৎপাদ অপসারণ। উভমুখী বিক্রিয়া উৎপন্ন উৎপাদকে যদি উৎপন্ন হওয়ার সাথে সাথে আমি সরিয়ে ফেলতে পারি বিক্রিয়ার স্থানটা থেকে, তাহলেই বিক্রিয়াটা আর উভমুখী হবে না, মানে বিপরীতমুখী বিক্রিয়াটা আর হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে উৎপাদ অপসারণ করে আমি উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া করে দিতে পারি। 4 নম্বর জুল থমসন প্রভাবের মাধ্যমে উৎপাদ অপসারণ। হেবার পদ্ধতিতে আমরা যখন অ্যামোনিয়া উৎপাদন করি, তখন এই জুল থমসন প্রভাব কাজে লাগিয়ে আমরা অ্যামোনিয়াকে অপসারণ বিক্রিয়া করে একমুখী করি। অর্থাৎ এই যে বিক্রিয়াটা আমার
এখানে আমরা জুল থমসন প্রভাবটাকে কাজে লাগে। জুল থমসন প্রভাবটা কি আমি একটু পরেই বলছি। 5 নম্বর, রাসায়নিক উপাদানের মাধ্যমে অপসারণ। এটা কীরকম? এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রয়েছে অ্যাস্টার এবং পানি। অ্যাস্টার এবং পানির বিক্রিয়া কার্বক্সিলিক অ্যাসিড এবং এখানে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তো তখন আমি কি করব, নতুন একটা রাসায়নিক উপাদান যোগ করব। এখানে আমি নতুন রাসায়নিক উপাদানকে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করেছি। তাহলে সে কি করে, সে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে লবণ বানিয়ে ফেলে। তো যখন সে লবণটা বানালো, কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা বানালে একটু আগে আমার বিক্রিয়ায় যে কার্বক্সিলিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছিল সেটা তো আর থাকছে না। সে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সে লবণে পরিণত হচ্ছে, অর্থাৎ পূর্বে উৎপন্ন আমার অ্যাসিডটুকু আর থাকছে না। তার মানে কি, আমার এই অংশে আর বিপরীতমুখী বিক্রিয়া হওয়াও সম্ভব না, কারণ যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডটা তো লবণ হয়ে গেল। তাহলে এরকম রাসায়নিক কোনো উপাদান যোগ করে আমরা কোনো একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া করতে পারি। তাহলে উভমুখী থেকে একমুখী বিক্রিয়া করতে আমি এই 5টা পদ্ধতির সাহায্য নিতে পারি। এখন জুল থমসন প্রভাবের কথা বলে এসেছি একটু আগে, যে সন্ধি তাপমাত্রার উপরে রক্ষিত কোনো গ্যাসকে উচ্চচাপে সংকুচিত করে সরু ছিদ্রপথে যদি আমি নিম্নচাপের অঞ্চলে স্থানান্তর করি তাহলে গ্যাসের তাপমাত্রাটা হ্রাস পেয়ে যায়। হ্রাস পেয়ে গ্যাসটাই তরলে পরিণত হয়। এই পদ্ধতিকেই আমরা জুল থমসন প্রভাব বলছি। আর সন্ধি তাপমাত্রার সংজ্ঞা আমি গত ক্লাসেও দিয়ে এসেছিলাম, যে তাপমাত্রায় ও যে তাপমাত্রার নিচে শুধুমাত্র চাপ প্রয়োগে গ্যাসকে তরলে পরিণত করা যাচ্ছে তাকে আমরা সন্ধি তাপমাত্রা বলবো। যেমন কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি অংশে চলে যাচ্ছি, সেটি হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় একক সময়ে ঘনমাত্রার যে পরিবর্তন ঘটে তাকে বিক্রিয়ার হার বলে। তাহলে আমরা এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, যেখানে দেখতে পাচ্ছি ঘনমাত্রা বাই সময়, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন দুভাবে হতে পারে। প্রথমটা কীরকম, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেতে পারে অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেতে পারে, আর ডিভাইডেড বাই উক্ত পরিবর্তনে ব্যয়কৃত সময়। তাহলে আমরা যখন বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার নির্ণয় করব তখন খেয়াল করব যে বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস পেয়ে গেছে, তখন একরকম বিক্রিয়ার হার। আবার অন্যভাবেও বের করা যায় যে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির মাধ্যমে। তাহলে আমরা একটু পরে উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। এর এককটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। কারণ কি, কারণ ঘনমাত্রার এককটা হচ্ছে মোল পার লিটার এবং সময়ের এককটা হচ্ছে সেকেন্ড, অর্থাৎ মোল পার লিটার পার সেকেন্ড। এবার এর গাণিতিক ব্যাখ্যাটা আমরা একটু দেখে নিই। যে ধরে নেই আমি একটি বিক্রিয়ক এ নিয়ে কাজ করছি, যেটা বিক্রিয়া শেষে উৎপাদ পি উৎপন্ন করে, এবং শুরুতে T1 সময়ে বিক্রিয়ক থাকে C1 পরিমাণ এবং উৎপাদ X1 পরিমাণ। আবার কিছু সময় পরে T2 সময়ে আমার বিক্রিয়কটা থাকছে C2 পরিমাণ এবং উৎপাদটা হয়ে যাচ্ছে X2 পরিমাণ। অর্থাৎ বিক্রিয়কটা কি হয়েছে, এখানে হ্রাস পেয়েছে। T1 সময়ে C1 ছিল, T2 সময়ে C2, মানে শুরুতে বিক্রিয়ক যা থাকে, বিক্রিয়া যত সামনে অগ্রসর হতে থাকে আমার বিক্রিয়কটা কমে যায়। আর উৎপাদের ক্ষেত্রে কি উল্টা ঘটনা, শুরুতে উৎপাদ থাকবে কম, পরে হয়ে যাবে বেশি। তাহলে বিক্রিয়কে ঘনমাত্রার যে পরিবর্তনটা সেটা কি, C1 ছিল পরে হলো C2, তাহলে C2 থেকে C1 বাদ দিলাম আমরা। বাদ দেওয়ার পরে দেখতে পাচ্ছি DC, মানে ক্ষুদ্র যে পরিবর্তনটা সেভাবে আমি দেখাচ্ছি। মাইনাস DC কেন, মাইনাস DC হওয়ার কারণ হচ্ছে C2 এর পরিমাণ তো কম, কারণ বিক্রিয়ক কমে যায়, আর C1 ছিল বেশি আদি সময়ে। তাহলে ছোটটা থেকে বড়টা যখন আমি বিয়োগ করি আমার চিহ্নটা ঋণাত্মক। আর উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন একইভাবে X2 মাইনাস X1, এবার কি প্লাস DX, কারণ কি উৎপাদ পরবর্তী সময়ে বেড়ে যায়। আর পরিবর্তনে ব্যয়িত সময় হচ্ছে T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু DT, মানে শেষ সময় মাইনাস প্রারম্ভিক সময় বা আদি সময়। এবার এই জিনিসটাকে আমি যখন গ্রাফে রিপ্রেজেন্ট করব, আমি দেখতে পাচ্ছি যে ধরে নেই আমার এই পাশে ওয়াই অক্ষে ঘনমাত্রা এবং এক্স অক্ষে সময় দেওয়া হয়েছে। লাল যেই কার্ভটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি যখন বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হারটা দেখব তখন। যেমন শুরুতে আমার যখন সময় শূন্য তখন আমার বিক্রিয়ক থাকে সর্বোচ্চ, ধীরে ধীরে যত সময় যেতে থাকে আমার বিক্রিয়কটা হ্রাস পেতে থাকে। ওকে, এবার তাহলে আমার ঘনমাত্রার পরিবর্তনটা কতটুকু হয়েছিল, মাইনাস ডিসি, এই যে এখানে বের করে রেখেছিলাম, মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ বিক্রিয়ার হার। আবার উল্টোভাবে যদি আমি উৎপাদের সাপেক্ষে চিন্তা করি, শুরুতে উৎপাদ থাকে কতটুকু, 0। আমি এই যে নীল রঙের কার্ভটা এটা নিয়ে ব্যাখ্যা করছি। শুরুতে আমার উৎপাদ থাকছে 0, তো যত সময় যাচ্ছে আমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে।
এবং উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন কতটুকু ডিএক্স, এটাকে আমি যদি সময় দিয়ে ভাগ করি তার মানে ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে আমার উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার। অর্থাৎ এই যে কার্ভটা, এখানে একটা স্লোপ দেখতে পাচ্ছি, এখানে একটা স্লোপ দেখতে পাচ্ছি, এই স্লোপগুলোই তার বিক্রিয়ার হার ইন্ডিকেট করছে। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, আর উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার হচ্ছে ডিএক্স বাই ডিটি। এরপরে আমরা আজকে এই পর্যন্তই আলোচনা রাখছি যে কিভাবে বিক্রিয়ার হারের আমরা গাণিতিক ব্যাখ্যাটা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা বিক্রিয়ার হারের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।